ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 9। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। যুদ্ধে উত্তর কোরিয়ার 100 সেনা নিহত। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব, বলছে ব্লিংকেন। সর্বশেষ জানিয়ে দিব ইরানের পরমাণু চুক্তি নিয়ে যা বলল জাতিসংঘ। ইয়েমেনে ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা, নিহত 9। ইয়েমেনের রাজধানী সানা এবং একটি বন্দর শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে এখনও পর্যন্ত অন্তত 9 জন নিহত হয়েছে। ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি নিয়ন্ত্রিত মিডিয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা। ইসরায়েলি বাহিনী বলছে বৃহস্পতিবার সকালে পশ্চিম অঞ্চলীয় উপকূলীয় এলাকা এবং ইয়েমেনের গভীরে হুতি যোদ্ধাদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে ইসরায়েলি বাহিনী বলেছে, যেসব স্থাপনায় হামলা চালানো হয়েছে সেগুলো হুতি বাহিনীর সামরিক অভিযানের জন্য ব্যবহার করত। ইয়েমেন নিয়ন্ত্রিত আল সামিরা টিভি চ্যানেল বলছে, ইসরায়েলি হামলায় আসামিয়াতে 7 জন নিহত হয়েছে। এছাড়া বাকি 2 জন রাসা ইসা তেল স্থাপনায় নিহত হয়েছে। আল সামিরা ও জানিয়েছে, বন্দর শহর লক্ষ্য করে শত্রুরা 4টি অভিযান চালিয়েছে এবং তেল স্থাপনা লক্ষ্য করে 2টি অভিযান চালিয়েছে। এছাড়া রাজধানী সানায় 2টি কেন্দ্রীয় জ্বালানি স্থাপনা লক্ষ্য করে আক্রমণাত্মক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ইয়েমেনের সাবা নিউজ এজেন্সি বলছে, হুদাইদাহে 4টি অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্যে রাস ইসা তেল স্থাপনায় 2টি হামলা করেছে ইসরায়েল। এতে তেল স্থাপনা কোম্পানির কর্মী আহত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল বলেছেন, তার বাহিনী হুতিদের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এসবের মধ্যে বন্দরনগর এবং জ্বালানি স্থাপনা আছে। ইসরায়েলকে লক্ষ্য করে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইয়েমেনের এসব অভিযান চালানো হয়েছে বলে বলা হয়েছে। ইউক্রেন যুদ্ধে সেনা পাঠাবে পশ্চিমা দেশগুলো। 1000-এর বেশি দিন ধরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলছে যুদ্ধ। এরই মধ্যে যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে লড়তে রাশিয়া অত্যন্ত 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ ইতিমধ্যে তুরস্ক অঞ্চলে ইউক্রেনের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন প্রশ্ন উঠছে, ইউক্রেনের পক্ষে এবার কি পশ্চিমা দেশগুলো সেনা পাঠাবে? ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভ্যাজলেসে যান। সেখানে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠক নেতাদের সঙ্গে ইউক্রেন নিয়ে আলোচনা করেছেন তিনি। এর আগে চলতি বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন পশ্চিমা দেশগুলো ইউক্রেনের সেনা পাঠাক। ইউরোপের অন্য দেশগুলোর নেতারা এই প্রস্তাবে রাজি ছিলেন না। তারা বারবার বলছিলেন, ইউক্রেন যুদ্ধের তীব্রতা বাড়ুক, তারা চান না। ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ইউক্রেনের সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রোর প্রস্তাব দিয়েছিলেন। তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। শান্তির পথে যেতে গেলে এটা জরুরি। জেলেনস্কি আর বলেছেন, আমরা মনে করি শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার। অন্যদিকে ন্যাটোর সেক্রেটারি জেনারেল মার্ক রুটে ইউরোপীয় ইউনিয়ন শীর্ষ বৈঠকের আগে বলেছেন, ইউক্রেনের যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি। তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধ জিততে পারবে না। তবে সম্ভাব্য যুদ্ধবিরতি কিভাবে হতে পারে তা নিয়ে রুটে কোনো কথা বলেননি। এছাড়া জার্মানির চ্যান্সেলর ওলফ শোলস বলেছেন, ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার। ইউক্রেনে জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কিভাবে পৌঁছাতে চায়। সলত মনে করেন, ইউক্রেনের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া উচিত নয়। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে সম্প্রতি ফোনে কথা বলে আমার মনে হচ্ছেন ইউক্রেন নিয়ে একসঙ্গে একটা ইতিবাচক নীতি নিয়ে চলাফেরা সম্ভব হবে। যুদ্ধে উত্তর কোরিয়ার 100 সেনা নিহত। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নেওয়া উত্তর কোরিয়া অত্যন্ত 100 সেনা নিহত হয়েছে। দক্ষিণ কোরিয়ার একজন পার্লামেন্ট মেম্বার এই দাবি করেছেন। বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এছাড়া আরও অত্যন্ত 1000 উত্তর কোরিয়ার সেনা যুদ্ধে আহত হয়েছে বলে দাবি করেছেন লিং সাং-উন। দেশটির পার্লামেন্ট জাতীয় গোয়েন্দা সংস্থার ব্রিফিং এর পরই সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন লি। তিনি বলেছেন, হতাহতদের মধ্যে উচ্চপদস্থ কর্মকর্তারাও আছেন। গত অক্টোবরে রাশিয়ার যুদ্ধে সাহায্য করার জন্য অন্তত 10,000 সেনা পাঠিয়েছে উত্তর কোরিয়া। এসব সেনার একটি অংশ তুরস্ক অঞ্চলে সেনা মোতায়েন করেছে রাশিয়া। সেখানে ইউক্রেনের বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। গত সোমবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধের উত্তর কোরিয়ার সেনা নিহত হয়েছে। তবে তিনি কতজন নিহত হয়েছে তা নিয়ে কিছু জানাননি। একদিন পর নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়ার কয়েকশো সেনা হতাহত হয়েছে। তবে বিবিসি বলছে, তার এসব দাবির সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, পূর্বে লড়াইয়ে অভিজ্ঞতা না থাকায় উত্তর কোরিয়া সেনাদের যুদ্ধের ময়দানে ভুগতে হচ্ছে। এর আগে গত শনিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কুরস্ক অঞ্চলে রাশিয়ার উল্লেখযোগ্য সংখ্যক উত্তর কোরিয়া সেনা মোতায়েন করেছে। 2022 সালের 24শে ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা 1000-এর বেশি দিন ধরে চলছে দেশ দুটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে, তবে যুদ্ধবন্ধে এখনো পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনের দেশ দুটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি নিয়ে অনড় অবস্থানে সৌদি আরব, বলছে ক্লিনকেন। ইসরায়েলের সঙ্গে কূটনীতিক সম্পর্ক স্থাপনের জন্য যে কোনো চুক্তি অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি চায় সৌদি আরব। এই শর্তে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান অনড় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বৃহস্পতিবার এক প্রতিবেদনে খবর দিয়েছে আল আরাবিয়া। শীর্ষ মার্কিন কূটনীতিক বলেছেন, ইসরায়েল সৌদি স্বাভাবিককরণ একটি মধ্যস্থতা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার চাবিকাঠি এবং ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করবে। ব্লিংকেন বলেছেন, প্রথমে গাজা যুদ্ধবিরতি জরুরি, এরপর এই অঞ্চলের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে ফোকাস করা দরকার। এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তা অন্তর্ভুক্ত থাকবে। অবশ্যই এর মূল চাবিকাঠি হল ইসরায়েল এবং সৌদি আরবের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করা। বুধবার প্রকাশিত পররাষ্ট্র বিষয়ক একটি সাক্ষাৎকারে ব্লিংকেন জানান, বিগত ট্রাম্প প্রশাসন এমন একটি চুক্তি সম্পন্ন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। ব্লিংকেন বলেন, তবে এটি ঘটতে হলে আমাদের গাজা শান্ত থাকা দরকার এবং এটি সৌদি আরবের কাছ থেকে স্পষ্ট বার্তা। আমাদের একটি ফিলিস্তিনি রাষ্ট্রের জন্য একটি বিশ্বাসযোগ্য পথ দরকার। গত বছরের বেশ কয়েকটি বৈঠক হওয়ার সত্ত্বেও সম্প্রতি এই সপ্তাহে সৌদি আরব স্বাভাবিকীকরণের বিনিময়ে তার দাবিগুলি সহজ করতে ইচ্ছুক। রিয়াদ বরাবর পূর্ব জেরুজালেমের সাথে 1967 সীমান্তের উপর ভিত্তি করে একটি ফিলিস্তিনি রাষ্ট্রের দাবিতে তার অবস্থানে অনড় অবস্থান জানিয়ে এসেছে। গত বছরের 7 অক্টোবর থেকে 44,000-এর বেশি ফিলিস্তিনি ইসরায়েলি বোমাবর্ষণে নিহত হয়েছে। ইসরায়েলও নিয়মিতভাবে মানবিক সাহায্যকে গাজায় প্রবেশ করতে বাধা দিয়েছে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্প্রতি সতর্কবার্তায় পরিণত হয়েছে। ওয়াশিংটন এবং বাইডেন প্রশাসন ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলি হামলাকে গণহত্যা বলে উল্লেখ করতে ব্যর্থ হওয়ার ব্যাপকভাবে সমালোচিত। প্রথম মেয়াদে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, মরক্কো ও সুদানের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করতে আব্রাহাম ব্রাঞ্চ সামনে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এবার দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের সঙ্গে একই রকম চুক্তি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে আগামী 20শে জানুয়ারি হোয়াইট হাউসে আসীন হওয়ার আগে মনোনিবেশ মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভেন ডিভার্টকে সৌদি আরব পাঠিয়েছে ট্রাম্প। ওয়াশিংটনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত প্রিন্সেস রিমা বিনতে বন্দর আল সৌদ গত মাসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বলেছেন, ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিরোধ পথ ছাড়া স্বাভাবিকীকরণ অসম্ভব। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের প্রয়াসে সৌদি আরব ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার শর্ত ভেঙে সরে আসলে মুসলিম বিশ্ব ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে সৌদি আরবের। ইরানের পরমাণু চুক্তি নিয়ে যা বলল জাতিসংঘ। জাতিসংঘের জ্যেষ্ঠ কর্মকর্তা রোজমিং ইরানের পরমাণু চুক্তি টিকিয়ে রাখতে তেহরান এবং সংশ্লিষ্ট বিশ্ব শক্তিগুলোর প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে সতর্কবার্তা দিয়ে বলেছেন, এই চুক্তির সফলতা কিংবা ব্যর্থতা কেবল সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নয়, বরং আমাদের সবার জন্যই গভীর তাৎপর্যপূর্ণ বহন করে। বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2015 সালে ইরান এবং যুক্তরাজ্য, জার্মান, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের মধ্যে যৌথভাবে জেডিপিএ নামে পরিচিত একটি পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। তবে 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে সরে যান, যার ফলে ইরানও ধীরে ধীরে চুক্তির শর্ত ভেঙে শুরু করে। সম্প্রতি ইউরোপ ও ইরানের কূটনীতিকরা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। সম্প্রতি ইউরোপ ও ইরানের কূটনীতিকরা মধ্যপ্রাচ্যের আঞ্চলিক উত্তেজনা কমাতে এবং ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা করেছেন। এদিকে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। তাদের দাবি, ইরানের পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা বন্ধ, প্রয়োজন হলে নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করা হবে। জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি এই হুমকিকে বেআইনি বলে প্রত্যাখ্যান করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, কোনো উস্কানিমূলক পদক্ষেপ নেওয়া হলে তেহরান তার সমান প্রতিক্রিয়া জানাবে। জাতিসংঘের পারমাণবিক বিষয়ক নজরদারি সংস্থা ইন্টারন্যাশনাল জানিয়েছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াচ্ছে, যা পরমাণু অস্ত্র তৈরির পথে ঝুঁকি তৈরি করতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে দ্রুত আলোচনা শুরু না হলে মধ্যপ্রাচ্য নতুন সংকট দেখা দিতে পারে। জাতিসংঘের পক্ষ থেকে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।